তথ্যমন্ত্রী এবং তথ্য সচিবের সাথে বৈঠক করেছি, কিন্তু তারা সুনির্দিষ্টভাবে সিনেমা হলগুলিকে বাঁচানোর কিংবা দেশীয় ছবির উৎপাদন বাড়ানো এবং উপমহাদেশীয় ছবি আমদানির বাধাসমূহ অপসারণের কোনো কার্যকর পথনির্দেশ করতে পারেননি। সিনেমা হল 1235 থেকে 174-এ নেমে দাঁড়ানোর পরও দেশীয় ছবি নির্মাণের সংখ্যা 35 থেকে 40টাতে নেমে যাওয়ার পরও পরিচালক এবং শিল্পীদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে কেবলমাত্র এই খুঁড়া অজুহাতে উপমহাদেশীয় ছবি আমদানির বিরোধিতা করা হচ্ছে। তারা দীর্ঘ 47 বছর প্রোটেকশন পাওয়ার পরও ছবির গুণগত মান নিচের দিকে যাচ্ছে ক্রমাগত। অথচ এটা ধ্রুব সত্য যে পাকিস্তান আমলে ভারতীয় বাংলা এবং হিন্দি এবং পাকিস্তানি উর্দু ছবির সাথে পাল্লা দিয়ে ব্যবসা যেমন করেছে, তেমনি শিল্পমান সম্পন্ন ছবিও হয়েছে। প্রতিযোগিতার অভাবে ছবির গুণগত মান নিম্নমুখী হয়, এটাই বাস্তব সত্য। প্রশ্ন হচ্ছে, প্রদর্শক এবং প্রযোজকের পুঁজি ধ্বংস হয়েছে, সিনেমা হলের 50,000 শ্রমিক পরিবার বেকার হয়েছে, চলচ্চিত্রের বাজার নষ্ট হয়ে যাচ্ছে, নতুন পুঁজি বিনিয়োগ হচ্ছে না, এমনকি মেধাসম্পন্ন বাণিজ্যিক ছবির নতুন পরিচালক এবং শিল্পীও আসছেন না। এর কি আশু কোনো সমাধান আছে? যখন থেকে আমরা উপমহাদেশীয় ছবি আমদানির দাবি করে আসছি, তখন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে ভালো পরিচালক আসছেন, আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। তার উদাহরণ কি সিনেমা হলের অবস্থা 174-এ নেমে আসা এবং দেশীয় ছবির নির্মাণ সংখ্যা 35-এ নেমে আসা। এই নেতিবাচক অবস্থা এবং অসহায়ত্ব থেকে উত্তরণের আশা আমরা বহুদিন ধরেই করে আসছি, কিন্তু আর ধৈর্য ধারণের সুযোগ নেই। আগামীতে ব্যবসা সফল হতে পারে সম্ভাব্য এমন ছবিও আমাদের সামনে আছে বলে আমরা আশ্বস্ত হতে পারছি না। সিনেমা হল বন্ধের জন্য সিনেমা হল মালিকদের উপর দোষারোপ করে হাস্যাস্পদ যুক্তির অবতারণা করা হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। পাশাপাশি উচ্চ হারের বিদ্যুৎ বিল, শ্রমিক কর্মচারীর বেতন সহ অন্যান্য খরচের মাত্রা দিন দিন বাড়তে থাকায় প্রতিটি সিনেমা হল মালিকের লোকসানের পরিমাণ বাড়ছে। এই অসহনীয় এবং নেতিবাচক অবস্থায় সিনেমা হল বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের সামনে কোনো কার্যকর বিকল্প নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 12ই এপ্রিল শুক্রবার 2019 থেকে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেব। অনেক দিন থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সিনেমা হল মালিকদের কাছ থেকে চাপ আসছিল, কিন্তু আমরা সবসময় ইতিবাচক দৃষ্টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি বলে ধৈর্য ধরে এতদিন ধরে অপেক্ষা করে আসছি। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেননি তারা অসহায় হয়ে আগেই বন্ধ করে দিয়েছেন। এরপরও আমরা সকল মহলের কাছে আহ্বান জানাচ্ছি বাস্তবতা উপলব্ধি করে বৃহত্তর স্বার্থে এগিয়ে আসার জন্য। বাজার বন্ধ হয়ে গেলে উৎপাদনও মুখ থুবড়ে পড়বে, একটা বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি। এই আশঙ্কা প্রকাশ করে আপনাদের সকলের সব ধরনের সহযোগিতা কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। 12 তারিখে না, আপাতত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হয় নাই যে আমরা ক্রমাগতভাবে বন্ধই রাখবো না 1 সপ্তাহের জন্য রাখবো। একদিনের জন্য তো হয় না, অন্তত 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য। সেই জন্য আমরা এরপরে এই আপনাদের এই প্রেস কনফারেন্সের পরে আমরা মধুমিতাতে আমাদের সিনেমা হল মালিকদেরকেও ডাকছি, তাদেরকে নিয়ে বসবো। আজকে একটা বিশেষ সাধারণ সভা করব। সেইখানে আমরা সিদ্ধান্ত নেব যে যদি কোনো ধরনের ইতিবাচক প্রস্তাব আসে তাহলে কি আমরা এই সিদ্ধান্ত থেকে ব্যাক করব, নাকি আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। যদি থাকি তাহলে সেটার মেয়াদটা কতদিন হবে, এই সমস্ত সিদ্ধান্তগুলো আমরা 2002 সাল থেকে বলে আসছি প্রকাশ্যে। তখনকার যে সিনেমা পত্রিকাগুলো সেগুলোতে পাবেন যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে যেহেতু নিয়মিতভাবে সমাজের একটা সম্পন্ন মানুষ ভারতীয় ছবি বা বিভিন্ন দেশের ছবি দেখতে পায়, উপমহাদেশীয় ভাষার নির্মিত ছবি ছাড়া পৃথিবীর আর সমস্ত ভাষার ছবি আমদানি উপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং প্রদর্শনেও কোনো নিষেধাজ্ঞা নেই। প্রসঙ্গক্রমে বলি যে এই বছর আমাদের দেশীয় ছবি মুক্তি পেয়েছে 45টার মতো, তার মধ্যে গোটা 10 এগুলা ধরার মতোই না, কাউন্টেবল না। অথচ ইংরেজি ছবি মুক্তি পাইছে 60টা। আমরা যখন কলকাতার ছবি আনার জন্য চিৎকার করি তখন কেউ কেউ বলে থাকেন যে আমাদের শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।
তো ওই ইংরেজি ছবিগুলা আমদানির পরে শিল্প সংস্কৃতির কি কোনো ক্ষতি হয় না? অন্যান্য ছবির কথা আমরা বলছি না, এই জন্য অন্যান্য ছবির আমদানির ক্ষেত্রে তো কোনো বাধা নাই, অন্যান্য ছবি তো আমদানি হচ্ছেই। এই বিশেষ জায়গায় যেমন আমি আপনাকে প্রসঙ্গক্রমে বলি, 8-10 দিন আগে তথ্য সচিব মহোদয় একটা মিটিং ডাকছিলেন। হ্যাঁ, তো কারণটা কি, আমরা 24/9/2017 তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানাইছিলাম যে উপমহাদেশীয় ছবি আমদানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আছে 26-এর 49-এর ক এবং খ দ্বারা সংশোধন করার জন্য একটা প্রস্তাবনা জারি করছিলাম। আর বাণিজ্য মন্ত্রণালয় 14/3/18-তে চিঠি দিছে তথ্য মন্ত্রণালয়কে, 1 বছর যাবত ওই চিঠি পড়ে আছে, তারা কোনো মিটিংও ডাকেন নাই। এতদিন পরে সচিব মহোদয় একটা মিটিং ডাকলেন, তাও আমাদেরকেও ডাকছেন, প্রযোজক সমিতি, পরিচালক এবং শিল্পী সমিতিকে। তো মিটিংয়ে বসার পর আমরা দেখলাম যে ওনার অ্যাটিটিউডটা পজিটিভ। উনি বলছেন যে ইংরেজি ছবি চলতে পারে, ফ্রান্সের ছবি চলতে পারে, চাইনিজ ছবি চলতে পারে, আমরা তো উপমহাদেশের একটা দেশ, তো উপমহাদেশের অন্যান্য জায়গার ছবি চলবে না, এটা কেমন কথা? কিন্তু এমন কিছু বিরোধিতা শুরু হইল শিল্পী এবং পরিচালকদের থেকে। উনি পরে পিছিয়ে গেলেন, বললেন যে তাহলে আজকের মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হবে না, আমরা এই প্রতিবেদনটা বাণিজ্যতে পাঠাতে পারছি না, আমরা আরেকবার মিটিং ডাকবো, আমরা সবার মতামত নিয়ে যেতে চাই। আমরা বললাম যে দেখেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি আসছে, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত সংগঠন। আরেকটা আছে, সেটা হলো প্রযোজক সমিতি, অর্থাৎ ব্যবসায়িক সমিতি হলো 2টা। এই বিষয়টা কিন্তু ব্যবসা, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যে ইম্পোর্ট পলিসি আছে, আমদানি নীতি আছে, সেই নীতি 3 বছর পর পর সংশোধন হয় বা সংযোজন বিযোজন হয়, সেইখানে এটা বাদ দেওয়ার জন্য বা সংশোধন করার জন্য আমরা প্রস্তাব রাখছি। তো এইখানে উপস্থিত থাকা উচিত ছিল 2টা আপনার এই বাণিজ্যিক সংগঠন, অর্থাৎ প্রযোজক সমিতি আর প্রদর্শক সমিতি। যারা ব্যবসার সাথে সম্পর্কিত নয়, তাদের মতামতের উপর ভিত্তি করে পিছিয়ে যাওয়া হবে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। যেমন আমি উদাহরণ দিলাম যে 2012-15 যে আমদানি নীতি, সেই আমদানি নীতিতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম যে 7টা চুক্তির আওতায় আমাদের দেশ থেকে একটা ছবি যাবে, বিপরীতে ইন্ডিয়ার থেকে একটা ছবি, বা 7টা ভুক্ত যে কোনো দেশ থেকে একটা ছবি আসবে। তখন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়া ওনারা FBCCI এর কাছে পাঠিয়ে দিলেন যে ব্যবসায়ীদের মতামত দরকার। FBCCI তখন প্রযোজক সমিতিকে ডাকছে, আরেকটা আমদানি চলচ্চিত্র আমদানি সমিতি আছে, ইম্পোর্ট অ্যাসোসিয়েশন, যেটার নাম হয়তো আপনারা জানেনও না অনেকে, আর আমাদেরকে 3টা সমিতিকে নিয়ে ফেডারেশনের যিনি তৎকালীন উপদেষ্টা আপনার মঞ্জুর আহমদ, উনি বৈশা আমরা একটা এই আপনার সংশোধিত নীতি রেডি করে উনার সিগনেচারেই বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হলো, এবং সেটাই পরবর্তীকালে সংশোধিত আকারে 49-এর গ ধারা হিসাবে আসলো, যেটা অধীনে এখন আমদানি এবং রপ্তানি করা হয়। কিন্তু এইটাও দেখেন কতদিন যাবৎ, প্রায় 2-2.5 মাস যাবৎ কোনো মিটিংই হয় না। একটা কমিটি আছে আমদানি রপ্তানি যাচাই বাছাইয়ের জন্য। তো কথাটা হলো যে এটার মধ্যে আবার এরপরের যে আপনার আমদানি নীতি 2015-18 যে আমদানি নীতি, সেই আমদানি নীতিতে তারা আবার তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়ে সংশোধন করলেন যে তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে আমদানি করা চাইবে। এই যে অনাপত্তি সাপেক্ষের মানে আপনার শর্তটা ঢুকাইছেন, এখন এই অনাপত্তিপত্র আনতে গিয়া কলকাতাতে ছবি দিল যে আমাদের দেশে ক্যাসেট আইসা যায়, সেই ছবি আইনের তার কোনো লাভ হয় না, যেটা বাস্তব সত্য। আর দ্বিতীয় যে কথাটা বলছিলেন, যেটা ওই হল বন্ধ করে কি সমস্যার সমাধান হবে, কথাটা ঠিক। তো এটা আমরা তো বলছি যে আমরা 2002 সালেই তখন বলছিলাম যে আপনারা যে পরিস্থিতি এখন হল বন্ধ হওয়া শুরু হয়েছে, যদি এটার পরিবর্তন না হয়, যে সমস্ত ছবি আপনারা স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর সুযোগ দেন, হ্যাঁ, সেগুলো হয় হলে চালানোর সুযোগ দেন, আর না হয় হল এই স্যাটেলাইটে ফিল্ম ওরিয়েন্টেড যে সমস্ত চ্যানেল আছে সেগুলো বন্ধ করেন। সরকার বন্ধ করেন নাই। আমরা 2002 সালে মামলা করছি হাইকোর্টে, 2003 সালে 2783/2003 ব্যারিস্টার শফিক আহমদ সাহেব সেই মামলা লড়াই করছেন, কিন্তু
তৎকালীন সরকার খুব দ্রুত আমরা যে ধারাটাকে উল্লেখ করিয়া মামলাটা করলাম, যখন দেখলো যে মামলায় সরকার হাইরে যাবে, তখন যারা আপনার এই স্যাটেলাইটের ডিস্ট্রিবিউটার তারা সরকারকে দিয়ে ওই আইন নতুন করে চেঞ্জ করে ফেললো। আইন চেঞ্জ করে আপনার কেবল নেটওয়ার্ক আইন 2006 জারি করে দিল, যেখানে আমরা যে ধারাটা বলে আমরা মামলাটা করছিলাম ওই ধারাটারই তারা ডিলিট করে দিল, বুঝছেন। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি ক্রমাগতভাবে, অনেকবার আপনার অনেক জেনারেল মিটিংয়ে এই কথা উঠছে যে সিনেমা হল বন্ধ করে দেন, আপনারা ঘোষণা দেন, আমরা বন্ধ করে দেব। কিন্তু আমরা জানি যে আমরা তো ব্যবসায়ী, আমরা তো শ্রমিক কর্মচারী না যে রাস্তায় নেমে আমরা স্লোগান দেব আর মাথায় কাফনের কাপড় বাইন্দা সিনেমা হলে গিয়ে ঢিল মারবো। আমরা তো ব্যবসায়ী, আমরা তো একটা ফোরামের মাধ্যমে দিয়ে আগাইতে হবে। আমরা মন্ত্রণালয়ে যাই, আমরা বিসিসিআইতে যাই, ব্যবসায়ীদের যেটা সর্বোচ্চ সংগঠন, এর বাইরে তো আর আমাদের যাওয়ার সুযোগ নাই। এখন এইগুলা গিয়ে এখনো যেটা বলতেছি যে আমরা আশায় আছি যে সবারই শুভবুদ্ধির উদয় হবে। এটা সর্বৈব মিথ্যা। বুকিং এজেন্টদের কোনো চাপের প্রশ্নই ওঠে না, বুকিং এজেন্টদেরকে নিয়ে আমরা মিটিং। কিন্তু মজার ব্যাপার হইল যে যেমন ওই দিনও প্রসঙ্গক্রমে বলি, ওই দিনও তথ্য সচিবের এখানে মিটিংয়ে পরিচালক সমিতির থেকে এই দুরবস্থার সমাধান হিসেবে দেওয়া হইলো যে বুকিং এজেন্ট সিস্টেমটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে চলচ্চিত্রের উন্নতি হবে। আমি এগুলা অবাস্তব কথা বলে লাভ নাই, কারণ বুকিং এজেন্ট সিস্টেম আজকের থেকে নেই, এটা পাকিস্তান আমল থেকে চলছে। ইফতেখার আলম খলিলুল্লাহ সাহেবের মতো প্রভাবশালী লোকেরাও বুকিং করছে 15টা 20টা 25টা হলের। সানার মুর্শেদ প্রয়াত, এইরকম হায়দার আলী সাহেব, বুলি সাহেব, হ্যাঁ ওনারা বুকিং করছে, উনিও বুকিং করছে 30টা 35টা হলে। সাইফুল ইসলাম চৌধুরী এক সময় 35টা 40টা হলের বুকিং করছে। কিন্তু সেই বুকিং এজেন্ট আর এখনকার বুকিং এজেন্ট অনেক বেশ কম। এখন ঘটনাটা হচ্ছে কি যে সিনেমা হল মালিক যেই হল বন্ধ করে দিতে যায়, স্টাফরা এসে ধরে যে হল বন্ধ করেন না, আমাদেরকে ভাড়া দিয়ে দেন, নাম কাউ আসতে 10,000 হোক আর 20,000 টাকা মাসে। তারা ভাড়া নিয়ে করে কি, তারা তো আর ছবির জন্য পুঁজি বিনিয়োগ করতে পারে না। আগে তো সিনেমা হল মালিকরা ঢাকায় আসতো, 7 দিন থাকতো, কোন কোন হলে আমাদেরকে জিজ্ঞেস করতো যে কোন কোন ছবি ভালো হবে, যে সমস্ত ছবি আন্ডার প্রোডাকশন আছে। এই সমস্ত ছবিতে 20,000 30,000, বড় ছবি হইলে 50,000 পর্যন্ত অ্যাডভান্স দিয়ে দিত। সেই ছবিগুলো 1 মাস 1.5 মাস 2 মাস পরে তাদের হলে চলতো। এখন হয় কি, এখন হল মালিকরা আর ওইদিকে খবর রাখে না, স্টাফ কিছু বুকিং এজেন্টের কাছে এখন জিম্মি হয়ে গেছে, যেটা প্রযোজক সমিতি দাবি করে যে বুকিং এজেন্টদের কারণে ক্ষতি হচ্ছে। সেটা আমাদের প্রদর্শকদের কাছ থেকে অনেক অভিযোগ আসতেছে বুকিং এজেন্টদের বিরুদ্ধে। সুতরাং বুকিং এজেন্টদের চাপে প্রদর্শক সমিতি কোনো সিদ্ধান্ত নেবে এটা একেবারেই অবান্তর। প্রযোজকদের মধ্যে থেকে আমাদের কাছে প্রস্তাব আসতেছে যে আপনারা এই হার্ড লাইনে যায়েন না, আমরা প্রযোজক সমিতির নির্বাচনটা করতে দেন। আমরা প্রযোজকরা যদি টোটাল ইন্ডাস্ট্রিতে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে যারা পেইড লোক তাদের যে কর্তৃত্বটা গত 5-7 বছর যাবৎ সৃষ্টি হয়েছে এটা থাকবে না। আমরা আপনারা বৈশা এটা সমাধান করব। যেমন ওই দিন মিটিংয়ে প্রযোজক সমিতিকে প্রতিনিধিত্ব করছে খসরু সাহেব। খসরু সাহেব কিন্তু পরিষ্কার বলছে যে আমি ছিলাম মিটিংয়ে, তো আমি আর নৌশাদ সাহেব বলছে যে দাদা যে প্রস্তাবটা দিচ্ছে সেই প্রস্তাবটাতে দিকে না গিয়ে আমার মতে যে এই সাপটার অধীনে যে ছবি আমদানি রপ্তানি হয় সেটাকে আরও দ্রুততর কিভাবে করা যায়, কলকাতার সাথে সাইমালটেনিয়াস আমরা রিলিজ দিতে পারি কেমনে। হলিউডের সাথে ঢাকায় যদি ছবি রিলিজ হয় তাহলে কলকাতার সাথে ঢাকায় রিলিজ হবে না কেন, এই যুক্তিটা দিচ্ছে। সে কিন্তু ইম্পোর্টের পক্ষে বলছে, এটা একটা গুড সাইন আমাদের জন্য। ভারতীয় ছবি ইম্পোর্ট করতে চাই, বিষয়টা কিন্তু কখনোই সেরকম না। আমাদের সিনেমা হল মালিকদের আমাদের প্রয়োজন হচ্ছে প্রতি সপ্তাহে আমার এখানে ছবি আসবে, সে ছবি আমি চালাবো, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, সেটা কোনো বড় বিষয় নয়, কিন্তু সেই ছবিটাই এখনো আসছে না। এখন যে ব্যাপারটা হচ্ছে দেখেন, এক ইম্পোর্টের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। ইম্পোর্ট নিয়ে আমি ইম্পোর্টের বাইরে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মাঝখানে কিন্তু একটা সুন্দর সূচনা হচ্ছিল, হলো ভারতের বাংলার সাথে জয়েন্ট ভেঞ্চার ছবিগুলি তৈরি হওয়া শুরু হয়েছিল। এখন জয়েন্ট ভেঞ্চারের একটা নীতিমালা অবশ্যই সরকার করে দিয়েছে, কিন্তু এত ওই স্বর্ণের মতো নীতি দিয়ে মেপে
কখনোই কোনো কাজ করা সম্ভব না। শুধুমাত্র ওই নীতিমালাকে সামনে নিয়ে দেখা যাচ্ছে আজকে যেভাবে তারা শুরু করেছে, বিশেষ করে মন্ত্রণালয়, কিন্তু কোনো জয়েন্ট ভেঞ্চার ছবি হচ্ছে না। অথচ জয়েন্ট ভেঞ্চার ছবিগুলো হলেও কিন্তু সিনেমা হলগুলো কিছু একটা কন্টেন্ট পেত হলগুলো চালানোর মতো। তা আমাদের সিনেমা হলগুলোর আজকে আমাদের মালিকদের যে অবস্থা হচ্ছে, আমাদেরকে সব দিক দিয়ে চাপানো হচ্ছে। সরকারের বিভিন্ন পলিসি, জয়েন্ট ভেঞ্চার ছবি করা যাবে না, ইম্পোর্ট করা যাবে না, এই সব করতে করতে আজকের অবস্থান আমাদের হলো 174 আরো কমবে। এবং আমি মনে করি না এটা আর 6 মাস যাবে কিনা, আমার মনে হয় না। এখান থেকে বোধহয় আরো 20-25টা ঝরে পড়বে। এটা 150-100-100 চলে আসবে, কোনো লাভ হবে না, ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে না। আজকে ইন্ডাস্ট্রির, আমি বিশেষ করে পরিচালক সমিতি বা শিল্পী সমিতি, তারা যারা আছে, তারা যে আন্দোলনটা করে, হলো না। সরকার হয়তো ইম্পোর্টের ব্যবস্থা করলো না, জয়েন্ট ভেঞ্চারে ছবি করতে সরকার দিল না, ফার্স্ট ক্লাস। কিন্তু প্রতিটা সিনেমা হলগুলি যদি বন্ধ হয়ে যায়, তারা যেদিন ছবিগুলো নির্মাণ করা শুরু করবে, খুব ভালো ছবি তারা নির্মাণ করবে, চালাবেটা কোথায় তারা? আজকে তাদেরকে ভাবতে হবে যে সরকার যেমন দেশে খাদ্যের সমস্যা হয়ে গেলে আপৎকালীন খাদ্য আমদানির একটা ব্যবস্থা করা হয়, আমি মনে করি চলচ্চিত্রে এখন আপৎকালীন একটা ব্যবস্থা সরকারকে করা উচিত। আদারওয়াইজ এই সিনেমা হল আর থাকবে না, আমি একটু বিশ্বাস করতে পারি। আমি নিজে ঢাকার অন্যতম প্রাচীনতম সিনেমা হলের মালিক। সেই সিনেমা হল আজকের থেকে 12 বছর আগে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু চলচ্চিত্রের প্রতি ভালোবাসা হিসাবে কিন্তু আমি আরেকটা মাল্টিপ্লেক্স চালু করতে যাচ্ছি। আমার নিজের এখন সন্দেহ হচ্ছে যে 4টে সিনেমা হল করলাম, ছবি কিছু পাবো, আমি কি চালাবো সেই মাল্টিপ্লেক্সের মধ্যে? মধুমিতার মতো একটা সিনেমা হল ঢাকা শহরে যেখানে রয়ে গেছে, তারা এখনো চালিয়ে যাচ্ছে। এই একটি আশা যদি হয়, বা আমাদের পারিবারিক একটা ব্যবসা, পারিবারিক একটা ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু অধিকাংশ সিনেমা হলগুলো, কারণ আজকে আমাদের বাবারা, চাচারা যারা যে সমস্ত সিনেমা হল করেছে, তারা অনেকেই নাই। সেই সন্তানরা কিন্তু আজকে বিভিন্ন মফস্বলে বিভিন্ন জায়গায় হলগুলি চালাচ্ছে শুধুমাত্র ঐতিহ্যকে ধরে রাখতে, কিন্তু সেই ঐতিহ্য কদিন ধরে রাখবে? সম্ভব হবে না। তো সেখানে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে একটা শক্ত অবস্থান নেন যে সিনেমা হলগুলো যেন বাঁচে। তারা বলে যে চলচ্চিত্র শিল্পকে বাঁচান, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে এই জন্যই আমাদের স্লোগান হচ্ছে সিনেমা হল বাঁচলেই চলচ্চিত্র বাঁচবে, চলচ্চিত্র শিল্পে বাঁচলে সিনেমা হল বাঁচবে না। ওরা বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে তাও জানি না। আপনাদেরকে ধন্যবাদ। এটা আমি আপনাদের সাথে একমত যে কিন্তু কন্টেন্ট ছবি ব্যবসা করলে হলে, তখন কিন্তু আপনার হলের মালিকরা কিন্তু তারা যাবে টুয়ার্ডস আপনার যে ব্যবসা ভালো। তখন তো হলের পরিবেশ তো তত খারাপ ছিল না। আপনার পোড়ামন না, মনপুরা চলেছে, বেদের মেয়ে জ্যোৎস্না চলেছে, টাইটানিক চলেছে, একটা মানে হলিউডের ছবি। এটা আমি মনে করি যে প্রবলি এটা একটা মাইল ফ্লক। এটা এরকম ব্যবসা বোধ আমি মনে করি বাংলা ছবিও করেনি। তো একটা হলে যে 5000-এর ছবি নেয়, যেখানে ইংলিশ ছবি চলে না, 1.5 লাখ টাকা টাইটানিক নিয়ে গেল। তো ওই পরিবেশে তো আপনার ছবি চললো। শস্যবাড়িতে আপনার ওদের সিট নাই, অনলি বোধহয় আপনার ওই যে সত্যেন্দ্রজিৎ বিছায় তারা করে, ওখানে আপনার এই টাইটানিক 4-5 সপ্তাহ চলছে। তো পরিবেশ, আপনার কন্টেন্ট ভালো হলে আপনার লোক আসবেই। আর যে কথাটা বললেন, পরিবেশ ভালো করবে, আপনার কাছে পকেটে পয়সা থাকলে না, আপনি একটা ভালো মোবাইল কিনবেন, একটা ভালো ব্যাগ কিনবেন, একটা পেন কিনবেন, বা একটা গাড়ি কিনবেন। তো পরিবেশ ভালো হলে এটা আমরা আমাদের প্রদর্শক সমিতি থেকে আমরা ডেফিনেটলি তাদেরকে বলবো যে ভাই আপনাদের হলের পরিবেশ ভালো করেন, নাহলে আপনারা সিনেমা পাবেন না। আর যেটা আপনি বলতেছেন যে সেকেন্ড যেটা পয়েন্ট আপনার ভারতীয় ছবি, ডেফিনেটলি ভারতীয় ছবির জন্য ইনডাইরেক্টলি বলেন যা বলেন, ভারতীয় ছবির জন্য আমরা কিন্তু চাচ্ছি। উপমহাদেশ ছবি আপনার এখন আমি খালেদ ভাই নিয়ে আসছে একটা ছবি, আপনার উনি ডাব করে ওনার হলে চালাবে। ওটা আপনার দুবাইয়ের ছবি, কিন্তু ইটস এ কার্টুন, বাট দেন এগেন ছবি বাইরের ছবিও আছে, ভালো ভালো ছবি আছে। আমি মনে করি মালয়েশিয়াতে একটা ছবি, কালকে আমাকে অনন্য মোহন ফোন করেছিল যে ওই ছবিটা ডাব করে চালাবে সে। তো এই ধরনের ভালো ভালো ছবি আছে যেগুলো ডাব করে চালানো যায়। বাট আপনি যে কথাটা বললেন যে ভারতীয় ছবি যেগুলো বাংলা আসছে, যেগুলো ভালো ব্যবসা করে নেই, টোটালি এগ্রি উইথ ইউ। ওয়াই? আপনাকে মানতে হবে এই ছবিগুলো সাইমালটেনিয়াসলি চলেনি। যে হলিউডের ছবিগুলো চলতেছে, তারা ব্যবসা করতেছে, এগুলো ছবি 3 মাস 6 মাস পরে আসছে, 1 বছর পরে আসছে। হাউ ডু ইউ এক্সপেক্ট? এগুলো ছবি আপনার মোবাইলে চলে আসতেছে, আপনার ইউটিউবে চলে আসতেছে। তো এই যে ছবিটা, সে যে আপনি যে টাকা দিয়ে আনতেছে, লস করতেছে। তো এখন আপনারা যদি বলেন যে ভালো ছবি চলছে না ভারতের ছবি, তো ইটস রং, বিকজ এই ছবিগুলোকে গিভ ইট এ চান্স দেন, আপনি সাইমালটেনিয়াসলি চালান, তারপর দেখেন আপনি ব্যবসা করে কিনা।
তারপর আমরা জানি যে ভারতীয় ছবি এখন আগের মতো হচ্ছে না, বাট দেন এগেন এটা তো একটা কি বলে, এটা আমাদের আশা যে মেবি ইট মাই ডু ওয়েল আমাদের যেমন ওই দিন সচিব বলেছে যে বাংলা ছবির এগেস্টে কেন এই যে টাফতা এই যে ডিলি ডালি যেটা আছে আপনার প্রসেস, যেটা আপনার মিনিস্ট্রিতে অনেক সময় লাগে। আমার তো আজকে 3টা ছবি পড়ে আছে, এখনও আপনারা ওটা তাদের প্রিভিউ কমিটিতে ওটা এখনও পাস হয়নি। 19 তারিখে শুনলাম হবে, আমি দিয়ে রাখছি 3 মাস 4 মাস হয়ে গেছে। তো এইরকম ডিলে করলে আপনার একটা ছবি, ভারতীয় ছবি যেটাকে আমি বিনিয়োগ করবো আনবো, ওই ছবিটা যে আমি আনতে পারি না, ওখানে দে কান্ট ওয়েট ফর আস। আপনার কলকাতা তো ওয়েট করবে না, তাদের আপনার শিডিউল যেটা থাকে ওই ডেটে তারা রিলিজ করবে, আমাদের জন্য তো তারা ওয়েট করবে না। বরঞ্চ আমাদের এখানে যে ছবিটা যে হলিউডের মতো আমরা নিয়ে আসলে যদি একই সময় যদি আমরা চালাই, অ্যাটলিস্ট আমি মনে করি যে এই এত খারাপ যাবে না, অ্যাটলিস্ট ইট উইল ডু সাম বিজনেস, যে মানুষের অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টটা ফিরে পাবে। আমরা তো চাই না, আমরা তো বিজনেসম্যান, উই ডোন্ট ওয়ান্ট টু ক্লোজ। আমরা তো চাই না আমাদের স্টাফরা লস করুক, আমাদের গল্প হয়ে যায়। আমরা চাই যে যারা বিনোদন মিডিল ক্লাস যারা হলে আসে আমাদের, ওদেরকে তো আমরা বঞ্চিত করবো। প্রস্তাব আসলে আমরা ডেফিনেটলি ওদের সাথে বসবো, বসে আমরা জি আমরা বসছি। এটা একটা মানে রিসেন্ট বাট আমাদের যে কোয়ালিটি অফ মুভিজ আমাদের যে আমাদের এখানে প্রডিউস হচ্ছে ওটা মান আগের মতো মানে আপনার দর্শক টানতে পারতেছে। আপনার একটা ছবি দর্শক টানতে হবে। এখন দেখেন আপনি যদি একদিন ইটস আ ওয়ান্ডারফুল, আপনার দেখবেন ফ্যামিলির ছবি, কিন্তু দর্শক টানার জন্য যে নায়ক নায়িকা ওখানে আছে, আপনার শ্রাবন্তী আছে, ঠিক আছে, বাট নায়ক আমি বলবো না যে আপনার তাছাড়া ভালো বিশেষত অতি সম্প্রতি বেশ কটি প্রধান জাতীয় দৈনিকে দেশীয় চলচ্চিত্র